প্রিয় দর্শক, শুরু করছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে অনুষ্ঠান টক শো টাইম পলিটিক্স। সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি। উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য মাহবুবুর রব সাদি, বীর প্রতীক, এবং সঙ্গে আছেন আমাদের বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের অত্যন্ত পরিচিত মুখ, টকশোর আলোচক, সিনিয়র সাংবাদিক মনির হায়দার। আপনাদের দুজনকেই টাইম পলিটিক্স অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাহবুবুর রব সাদি এবং মনির হায়দার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আমেরিকা, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ পৃথিবীর যে প্রান্তে বসে যিনি এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আপনারা যে টেলিভিশনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন সেই টেলিভিশনটির নিচের স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে টেলিফোন করে আপনারা আজকে সরাসরি আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হতে পারেন। এই দুজন সম্মানিত অতিথির কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটিও করতে পারেন। আমরা আলোচনা শুরু করব প্রথমেই মাহবুবুর রব সাদি, আপনাকে দিয়ে। আমরা খুবই সৌভাগ্যবান যে আপনার মতো একজন মানুষকে আমাদের এই টাইম পলিটিক্সের আজকে টক শোতে পেয়েছি। আপনি নিউ ইয়র্কের অতিথি, আপনি এসছেন যুক্তরাষ্ট্রে বেড়াতে। শুরু করতে চাই মুক্তিযুদ্ধ দিয়ে, যেহেতু আমাদের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের আপনার একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি একজন বীর প্রতীক। পরবর্তী সময়ে আপনি সংসদ সদস্য ছিলেন, রাজনীতি করেছেন, যদিও এই মুহূর্তে আপনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই। আমরা সমসাময়িক বাংলাদেশের রাজনীতি নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করি। আমাদের পুরো মাস, আমাদের স্বাধীনতার মাসে আমরা কয়েকটি পর্ব করেছিলাম স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে। অনেক বীর মুক্তিযোদ্ধারা এখানে এসে কথা বলেছেন। আজকে স্বাধীনতা মাসের শেষ দিন, আপনার মতো একজন মুক্তিযোদ্ধাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। যে বিষয়টি বলতে চাই, ৪৪ বছর হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের দেশ স্বাধীন হয়েছে। অনেক অর্জন যেমন আছে, তেমনি আমরা এটি বলতে শুনি রাজনীতিবিদদের কাছে, সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধ যে চেতনা নিয়ে হয়েছিল সেই চেতনার অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। এই যে অর্জন এবং অর্জন না হওয়া, এর মাঝখানে যদি আপনাকে একটু জানতে চাই, আপনি আমাদের এই দর্শকদেরকে যদি বলেন যে ৪৪ বছরের রাষ্ট্র ব্যবস্থায় মুক্তিযুদ্ধের চেতনায় আমরা কতদূর এগিয়েছি, আমরা কোথায় আছি। মাহবুবুর রব সাদি। ধন্যবাদ। অর্জন কতটুকু হয়েছে আর ব্যর্থতা কতটুকু, এটা ঠিক মেপে দেখানোর বিষয় না, বা ওইভাবে মেপে একুরেটলি দেখানো যাবে না। তবে সাধারণভাবে যে আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, বাসনা ছিল, মুক্তিযুদ্ধের পরে এই দেশ অন্যরকম হবে। আমি একটা কথা বলবো যে ব্যক্তিগতভাবে আমি সব রকম যুদ্ধকে ঘৃণা করি। আমি মনে করি যুদ্ধ হচ্ছে এটা পেশি শক্তির ব্যাপার, পশুর ব্যাপার। মানুষের ব্যাপারটা হচ্ছে মানুষ মেধার ব্যবহার হলো মানুষের আসল কাজ, তার মননের ব্যবহার হলো তার কাজ। যুদ্ধ টুদ্ধ এগুলো মানুষের কাজ নয়। তো ৭১-এ আমার মনে হয়েছে যে আমরা এই ৭১-এর অনেক আগে থেকেই পাকিস্তানের অধীনে আমরা একটা অসভ্য সংস্কৃতির দ্বারা পরিবেষ্টিত হয়ে বসেছিলাম, যেখান থেকে আমরা ওইটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য খুব শক্ত একটা ঝাঁকুনি দিতে হয়েছিল। সেটা হলো ৭১-এর যুদ্ধ। এই যুদ্ধ আমরা বাধ্য হয়ে করেছি, এবং বাঙালি জাতি কখনো, একেবারে হাজার হাজার বছরের ইতিহাস দেখলেও যুদ্ধপ্রিয়তা তাদের কখনো ছিল না। সবসময় শান্তিপ্রিয়ভাবে মিলেমিশে বসবাস করা, যা আজকে বড় বড় দেশ পৃথিবীর চাচ্ছে। শক্তিশালী দেশগুলো শান্তি করছে এখন, সারা পৃথিবীকে বহুবার ধ্বংস করার মতো অস্ত্র বানিয়ে এখন শান্তি করছে। আমার জাতি কিন্তু জন্মলগ্ন থেকে শান্তিপ্রিয় ছিল। তো এই যুদ্ধে যেহেতু এত রক্ত গিয়েছে, এত শহীদ হয়েছে মানুষ, এত ত্যাগ, তার বিনিময়ে মানুষের আকাঙ্ক্ষা, আমাদের সকলের আকাঙ্ক্ষাটাই অনেক বেশি ছিল। সেই অনুযায়ী প্রাপ্তি খুবই নগণ্য বলতে হবে, যতটুকু হয়ে থাকে। আর হলো যে সবচেয়ে বড় দিকটা হচ্ছে আমাদের, মানে ক্ষতির সবচেয়ে বড় দিকটা হচ্ছে যা হয়নি, যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি সমাজে।
এদিকে খুন হচ্ছে, ওদিকে খুন খারাপি হচ্ছে। এটা আমি বলছি না যে এখনকার কথাই, আগে থেকেও এরকমই হয়ে এসছে। আমি বলছি যে এই দুরবস্থার জন্য, যেটুকু দুরবস্থা হয়েছে তার জন্য আমি বেগম জিয়া বা শেখ হাসিনাকে দায়ী করে নিজেকে একটি সাধু সত্তা হিসাবে প্রকাশ করতে চাই না। আমিও রাজনীতিতে ছিলাম, আমি কিছু করতে পারিনি, সেখানে আমিও ব্যর্থতায় সামিল। সমষ্টিগত ব্যর্থতার দায়িত্ব আমি এড়াতে পারি না। তো এখন যে জিনিসটা বাংলাদেশে সবচেয়ে বেশি সমস্যা বলে, বড় সমস্যা বলে মনে করি, সেটা হচ্ছে এত অন্যায় অত্যাচার, মানে দুর্নীতি হচ্ছে প্রচুর। তারপরে এই যে আবারও বলছি যে এটা আজকে আওয়ামী লীগের আমলেই হয়েছে আমি এটা মনে করি না, বিএনপির আমলেও হয়ে এসছে, সেদিন আমলের প্রচুর হয়ে এসছে। এবং এই খুন খারাপই হচ্ছে চারদিকে, এবং বিনা বিচারে মানুষ হত্যা হয়েছে এই দেশে অনেক আগে থেকেই। এগুলো জিনিস যা হচ্ছে তার জন্য আমি শুধু শেখ হাসিনা বেগম জিয়াকে দায়ী করতে চাই না, আমরা এটার জন্য দায়ী, কারণ আমরা এর চেয়ে ভালো কিছু করতে পারিনি। আমরা ছিলাম, এগুলোকে আমরা রোধ করতে পারি নাই, এবং এর চেয়ে ভালো কিছু করতে পারি নাই। তো এখানে এসে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় বাধাটা হচ্ছে রাজনীতিতে শত্রুতার কোনো প্রয়োজন নাই, প্রতিযোগিতা থাকবে, সুস্থ প্রতিযোগিতা করবে সরকার এবং বিরোধী দল। সেখানে আমাদের মনে হয় সুস্থ প্রতিযোগিতাটা দেশে নাই, যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা বিশাল শত্রুতামূলক মনোভাব বিরাজ করছে। সেইটা বোঝা যায় প্রধানমন্ত্রীর অনেক বক্তব্য থেকেও। আবার প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের নেত্রীকে আহ্বান জানিয়েছিলেন আসার জন্য, বিরোধী দলের নেত্রী যে ভাষাগুলো ব্যবহার করেছিলেন সেগুলো অনুধাবনযোগ্য। মানে এই যে এই অবস্থাটা দেশ থেকে দূর করতে হবে, তার মানে দেশের ন্যাশনাল কনসেনসাস প্রতিষ্ঠা করতে হবে, জাতীয় সমঝোতা। জাতির যে বিশেষ সমস্যাগুলো সেই ব্যাপারে পৃথিবীর সকল সভ্য দেশে সরকার বিরোধী দল এক হয়ে যায় যখন জাতির প্রধান সমস্যাগুলো সমাধান করার জন্য এক হয়ে কাজ করে। কিন্তু আমাদের এখানে সরকার বিরোধী দল একে অপরের মুখ দেখতেই রাজি না, বসে আলোচনা করে কাজ করবে কি। এই অবস্থাটার পরিবর্তন ঘটানো সবচেয়ে বেশি দরকার বলে আমি মনে করি। আমি আবার আসবো আপনার কাছে। আমরা শুনছিলাম মাহবুবুর রব সাদির কথা, আপনার কাছে আসতে চাই সাংবাদিক মনির হায়দার। আমি আপনাকে অবশ্যই বলবো যে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের আপনি একজন মানুষ। আমরা মুক্তিযোদ্ধার একজন কথা শুনলাম, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, সাব সেক্টর কমান্ডার, এবং একই সঙ্গে তিনি সাবেক সংসদ সদস্য। আপনাকে যদি আমি একই ধরনের প্রশ্ন করি যে এই যে চাওয়া পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, ব্যর্থতা, সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশ, এই নিয়ে আপনার চিন্তাগুলো কি? আপনি কিভাবে ভাবেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি স্বাধীনতার ৪৪ বছর পরে? আসলে আজকের আলোচনায় তো মাহবুবুর রব সাদি ভাইয়ের মতো এরকম একজন অভিজ্ঞ এবং খুবই লার্নেড মানুষ, আমি তার সম্পর্কে যতদূর জানি, যতদিন থেকে তাকে জানি, তিনি অত্যন্ত লার্নেড বিজ্ঞ একজন মানুষ। মুক্তিযোদ্ধা তো বটেই, খেতাবধারী মুক্তিযোদ্ধা। তার পড়াশোনা, তার জ্ঞানের গভীরতা, তার বিশ্লেষণ, এগুলার জন্য তার খ্যাতি আছে তার জগতে। হয়তো মানে সাধারণভাবে পপুলারলি তিনি অতটা নোন না, কিন্তু যারা এই ধরনের মানে জ্ঞান চর্চা বা জ্ঞানভিত্তিক রাষ্ট্রের চিন্তা করেন তারা মাহবুবুর রব সাদিকে যেভাবে জানেন। তো বীর প্রতীক মাহবুবুর রব সাদি বা মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদি, তার এই পরিচয়ের বাইরেও আমার কাছে মনে হয় কি আজকের বাংলাদেশের সমাজ বাস্তবতায় তার আরেকটা পরিচয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো খেতাবধারী অথবা খেতাববিহীন মুক্তিযোদ্ধারা প্রায় সকলে বাংলাদেশে এখন পরিষ্কার দুই ভাগে বিভক্ত, যেমন অন্য সবাই বিভক্ত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, শিক্ষক, সবকিছু। সেভাবে মুক্তিযোদ্ধারাও মোটা দাগে দুই রাজনৈতিক শিবিরে বিভক্ত। তো সেখানে মাহবুবুর রব সাদির মতো খুবই বিরল মানে পর্যায়ের কিছু মুক্তিযোদ্ধা যারা দুই দিকের কোনো দিকেই নাই, তিনি তার একজন। সুতরাং তার অবজারভেশন বা তার বিশ্লেষণ এই প্রজন্মের জন্য, বিশেষ করে আজকের বাংলাদেশের যে
মানে সীমাহীন এক দুর্দিন, এই অবস্থায় এটার গুরুত্ব অনেক বেশি। মানে তার উপস্থিতিতে আমি আসলে কোনো পরিস্থিতি বিশ্লেষণ করা সেটা খুব মুশকিল, কিন্তু আপনি যে জায়গা থেকে জানতে চেয়েছেন যে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে সামগ্রিক বিষয়টাকে আমি কিভাবে মূল্যায়ন করি, হ্যাঁ সেটা করবার অধিকার তো আমার বা সকল নাগরিকেরই আছে, সেটা সে যেই বয়সেরই হোক না কেন। আমি প্রথম আলোতে সৈয়দ আবুল মকসুদের একটা লেখা অনলাইনে পড়ছিলাম, তো সেটা প্রিন্ট করে নিয়ে এসেছি, যে মানে মুক্তিযুদ্ধের প্রত্যাশা এবং পরবর্তী ৪৪ বছরের প্রাপ্তি। তিনি বললেন যে প্রতি বছর এই দিনে অনেক সাংবাদিক আসে, এবারও এসছে, এবং সেই প্রথাগত প্রশ্ন, কি স্বপ্ন ছিল, কি প্রত্যাশা ছিল, কতটুকু পূরণ হয়েছে, কি ভাবছেন। তো প্রথাগত জবাব, তিনি বলছে এই জবাব দিতে আর ভালো লাগে না, কারণ একই প্রশ্ন একই জবাব। তার কথায় যে আসলে মুক্তিযুদ্ধ যারা করেছেন, যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছেন, লক্ষ লক্ষ মানুষ, তাদের সবার মনে প্রত্যাশা ঠিক একই রকম ছিল এটা তো বলা যাবে না। এক একজনের প্রত্যাশার রং, পরিধি, বিস্তৃতি এক এক রকম ছিল। আপনি যদি একটু সুযোগ দেন, আপনার কাছেই ফিরবো। একজন দর্শক টেলিফোন করেছেন, আমরা দর্শকের কথা শুনে তারপরে আপনার কাছে মুনির হায়দার ফিরবো। সম্মানিত দর্শক, আপনি নিশ্চয়ই আমাদের এই আলোচনা শুনতে পাচ্ছেন। আপনি আপনার নাম এবং কোথা থেকে ফোন করেছেন এটি বলে আমাদের সঙ্গে সরাসরি এই আলোচনায় যোগ দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনার নাম কি জানতে পারি? হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনার নাম কি জানতে পারি এবং কোথা থেকে ফোন করেছেন? জামাইকা থেকে আবু সুরাইম বলছি। জি, আপনি ধন্যবাদ আপনাকে। আপনি মাঝে মধ্যে আমাদেরকে ফোন করেন, এই আলোচনায় অংশ নেন সরাসরি টেলিফোন করে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলুন, আমরা শুনছি। দুজন অতিথিও আপনার কথা শুনছেন। হ্যাঁ, দুই প্রজন্মের দুজন অতিথি, একজন দেশ বরেণ্য সাংবাদিক তরুণ, আরেকজন মুক্তিযোদ্ধা। তাদের কাছে আমার প্রশ্ন, এই দুই প্রজন্ম পেরিয়ে আমরা তৃতীয় প্রজন্মে এসেও মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস এখনো পাইনি, এ ব্যাপারে ওনারা কি কোনো সদুত্তর দিবেন? জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে যে জায়গায় থামিয়েছিলাম, এই প্রশ্নের উত্তরগুলো আমরা পরে নিব। আমি বলছিলাম জনাব সৈয়দ আবুল মকসুদের লেখার সূত্র ধরে, তো তিনি যেটা বললেন যে মানে ওই সময় দেশের মানে মুক্তিযুদ্ধে যারা গেছেন বা দেশবাসী যারা এই মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন যোগানোর মধ্য দিয়ে অংশগ্রহণ করেছেন, এদের যার মনে যেই স্বপ্ন বা প্রত্যাশাই থাকুক না কেন, মুক্তিযুদ্ধের সংগঠকেরা সেগুলোর উপরে একটা মোটামুটি স্টাডি করে বা এক ধরনের পর্যালোচনা করে তারা একটা জায়গায় এসে কনক্লুশন টেনেছিলেন যে মোটা দাগে আমাদের দেশের মানুষের এই 3টা লক্ষ্য অর্জনের জন্য এই যুদ্ধ। তো সেই 3টা লক্ষ্যকে তারা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট হিসাবে মুজিবনগর থেকে ঘোষণা করেছিলেন। বলেছিলেন যে এই 3টা লক্ষ্য অর্জন করবার জন্য আমরা এই যুদ্ধ শুরু করলাম এবং এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা এই 3টা লক্ষ্য অর্জন করব। সেই 3টা লক্ষ্য কি? ইকুয়ালিটি বা সমতা, প্রত্যেকটা মানুষের সুযোগের এবং সম্মানের সাম্য থাকবে, সমতা থাকবে। দ্বিতীয় হচ্ছে হিউম্যান ডিগনিটি বা মানবিক মর্যাদা, যে এদেশের মানে ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী, পেশা নির্বিশেষে প্রতিটা মানুষ তাকে মানুষ হিসাবে বিবেচনা করা হবে, তাকে মানুষের মর্যাদা দেওয়া হবে। কেউ বড় মানুষ, কেউ ছোট মানুষ, কেউ উচ্চ বর্ণের মানুষ, কেউ নিম্ন বর্ণের মানুষ, সেটা না, সবাইকে সমান চোখে মানুষের মর্যাদা দেওয়া হবে। এবং তৃতীয় লক্ষ্যটা ঘোষণা করা হয়েছিল যে একটা সোশ্যাল জাস্টিস বা সামাজিক সুবিচার বা সামাজিক ন্যায় বিচার এই ভূখণ্ডে প্রতিষ্ঠা করা হবে। এই 3টা ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করা হয়েছিল এবং এরপর সেই যুদ্ধের মধ্য দিয়ে লাখো মানুষের জীবন, লাখো মা বোনের ইজ্জত, এগুলোর বিনিময়ে সাদি ভাইদের সেই জীবন হাতের মুঠোয় নিয়ে যুদ্ধ, তার মধ্য দিয়ে এই দেশ তৈরি হয়েছে। এখন ধরেন ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, প্রগতিশীল বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, অনেক কথা বলা যেতে পারে, কিন্তু এই যে 3টা লক্ষ্যের কথা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্টে বলা হয়েছে, এই 3টা লক্ষ্য যদি কোনো রাষ্ট্রে অর্জিত হয় তাহলে সেখানে ধর্মনিরপেক্ষতা কথাটার আর কোনো প্রয়োজনই হয় না, সেখানে সংখ্যালঘুর অধিকারের কথা বলবার কোনো প্রয়োজন হয় না, দরকার নাই, সেখানে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর অধিকারের কথা বলবার, আলাদাভাবে বলবার কোনো দরকার নেই। কারণ আপনি তো প্রথম ঘোষণায় বলে দিচ্ছেন প্রত্যেককে মানুষ হিসাবে ট্রিট করা হবে, তার আগের ঘোষণায় বলছেন প্রত্যেকের সমান অধিকার, প্রত্যেকের সমতার দৃষ্টিতে দেখা হবে, এবং আপনি শেষ ঘোষণাটায় বলছেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এখন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হলে এই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য সেটা সমানভাবে প্রযোজ্য হবে। দুর্ভাগ্যজনকভাবে পরবর্তীকালে
আমাদের সংবিধান প্রণয়ন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের মূলনীতি নির্ধারণ সকল ক্ষেত্রে দফায় দফায় এটা পরিবর্তন হয়েছে বিভিন্নবার। সংবিধানে বারবার সংশোধনী এসছে, কিন্তু মূল যে বিষয়টা সেটাকে আর ওইভাবে ফোকাস করা হয়নি। ফোকাস না করবার কি কারণ সেটা যারা গত 44 বছরে এই রাষ্ট্র শাসন করেছেন তারাই বলতে পারবেন। কিন্তু আমরা এই জেনারেশনের মানুষ হিসেবে দেখি যে কার্যত পক্ষে এই 3টি ঘোষণা বা লক্ষ্যকে আড়াল করে দেবার মধ্য দিয়ে যখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা খুবই ন্যারো একটা দৃষ্টিভঙ্গি, মানে অত্যন্ত সংকীর্ণ একটা দৃষ্টিভঙ্গি থেকে নিজেদের দলীয় ব্যক্তি বা মহল বিশেষের স্বার্থ রক্ষার জন্য তারা রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করেছেন। নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করবার জন্য বিভিন্ন সময়, সেই মানে প্রথম পর্যায় থেকে নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করবার জন্য, প্রভাবকে নিরঙ্কুশ করবার জন্য তারা সংবিধান সংশোধন করেছেন। তারা একের পর এক নতুন আইন তৈরি করেছেন, পুরনো আইন বাতিল করেছেন, আবার আইন সংশোধন করেছেন। এই যে 44 বছরে বাংলাদেশে যতবার সংবিধান সংশোধন হয়েছে, বাংলাদেশে যত আইন কানুন হয়েছে, যত আইন সংশোধন হয়েছে, প্রধানত এগুলোর লক্ষ্য ছিল যে ব্যক্তি বিশেষের স্বেচ্ছাচারিতাকে আরো নিরঙ্কুশ করবার চেষ্টাকে। আপনি কি আরো প্রশ্ন নিতে চান? আমি আরো 2 মিনিট বলে পরে আপনি সাদিম ভাই। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। জি, সম্মানিত দর্শক, আমরা এখন সরাসরি আপনার কাছে যাব। আপনি যিনি আমাদের সঙ্গে এই আলোচনায় এখন যোগ দিচ্ছেন, আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হলো মোহাম্মদ কবির কিরণ, জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ আমেরিকার সভাপতি। জি, আপনি কেমন আছেন? জি জি, আমি ভালো আছি। জি, আপনি বলুন। যে আমার প্রশ্নটা, প্রথমেই আমি এই ধরনের অনুষ্ঠানে প্রথমেই দেখলাম টাইম টিভিতে, আমার দেখা হয় না, বাট এই প্রথম দেখেই আমার খুব ভালো লাগলো। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই সাদি সাহেবকে এবং মনির হায়দারকে। দুজনের এই আলোচনাটা খুব ভালোই লাগলো। জাস্ট বসলাম, বসেই মনে হলো যে একটু প্রশ্ন করা উচিত এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি করুন প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটা আসলে দুটো জিনিস। একটা হলো যে নতুন প্রজন্মের হায়দার সাহেব হয়তো তখন জন্ম নেন নাই বোধ হয় নাকি, আর সাদি ভাই তো নিশ্চয়ই মুক্তিযোদ্ধা ছিলেন এবং অনেক এক্সপেরিয়েন্স আছে। আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। হ্যাঁ, তো আসলে আমাদের যে এটা এক্সপেকটেশন, আমরা যারা প্রবাসে থাকি, সে এক্সপেকটেশন হলো যে আমাদের আসলে সচেতনতার দিক থেকে, নীতি নৈতিকতার দিক থেকে আমরা এমন কিছু চিন্তা ভাবনা করা উচিত, কোন দলীয়করণের চিন্তা ভাবনার উপর থাকা উচিত না আর কি। এর বাইরে এসে একটা জাতিকে কিভাবে গঠন করা যায়, একটা জাতির জীবনের যে মূল্যায়ন, সেই দিকটা কিভাবে করা যায়, এটার উপর একটু বেশি ফোকাস করলে আমার মনে হয় একটু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আমরা আলোচনা যাব আবার মনি হায়দার আপনাকে। জি, ধন্যবাদ। আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো মানে সাদি ভাইয়ের কাছে প্রশ্ন করা আর কি, বা প্রশ্ন রাখা, কৌতূহলের প্রকাশ ঘটানো, যে দর্শকরা প্রশ্ন করছেন, আপনিও করছেন। হ্যাঁ, আমি তাই করছি। যে ধরুন যেটা বললাম যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, 3টা যে লক্ষ্য ঘোষণা করা হয়েছে, আজকের দিনে এসে আমরা মানে অনেকের মুখ থেকে, অনেক দায়িত্বশীল লোকজনের মুখ থেকে যেসব কথাবার্তা শুনি, তাতে মনে হয় কি যে বাংলাদেশ রাষ্ট্রটা তৈরি করা হয়েছে, মানে সাদি ভাইরা যে যুদ্ধ করেছেন আর লক্ষ লক্ষ মানুষ যে জীবন দিয়েছে, এত ত্যাগের বিনিময়ে এই দেশটা তৈরি করা হয়েছে কেবলমাত্র একটা স্বাধীন ভূখণ্ড তৈরি করা, কেবলমাত্র একটা পতাকা তো পাওয়ার জন্য এবং একটা হয়তো জাতীয় সঙ্গীত পাওয়ার জন্য, আর কিছু পাওয়ার জন্য না। বাকিটা কি পাবো না পাবো সেটা নিতান্তই ব্যক্তি বিশেষের মর্জির উপর, তাদের দয়ার উপর নির্ভরশীল। তারা কি এই দেশকে গণতান্ত্রিক দেশ বানাবেন কি বানাবেন না, তারা এই দেশে আমার মত প্রকাশের অধিকার মানবেন কি মানবেন না, তারা এই দেশে ফ্রিডম অফ স্পিচ রাখবেন কি রাখবেন না, তারা এই দেশে একজন সংখ্যাগরিষ্ঠ, সেটা নৃতাত্ত্বিক হোক, ধর্মীয় হোক বা অন্য কোনো পরিচয় হোক, একজন সংখ্যাগরিষ্ঠ মানুষ যে তার অধিকারকেও তারা স্বীকার করবেন কি করবেন না, এটা নিতান্তই শাসকদের একটা দয়ার উপর নির্ভরশীল ব্যাপার হয়ে গেছে। মানে আমি দেখুন, স্বাধীন বাংলাদেশ আমাদের এই প্রজন্মের জন্য, আমাদের সন্দেহ নেই যে আমাদের জন্য এটা বিরাট প্রাপ্তি, যে আপনাদের জীবন, আপনাদের রক্ত, আপনাদের ত্যাগের বিনিময়ে একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি বলেই আমরা আজকে বুক ফুলিয়ে কথা বলতে পারছি, আমরা আজকে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সাদি ভাই, আমি যদি একটা প্রশ্ন করি যে এই প্রাপ্তিটা আমরা কিভাবে তুলনা করব, যে আজকের দিনে বাংলাদেশে
কোনো রাজবন্দী বলে কোনো টার্ম নাই, মানে কোনো কনসেপ্টই নাই। যত বড় পলিটিশিয়ান হোক, তিনি অ্যারেস্ট হলে পারে তিনি একটা ক্রিমিনাল হিসাবে অ্যারেস্ট হচ্ছেন, তার আর একটা ছিনতাইকারীর মধ্যে স্ট্যাটাসে কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা ইতিহাস পড়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পড়ে অসংখ্য জায়গায় পেয়েছি যে রাজবন্দীদেরকে জেলখানায় বিশেষ মর্যাদা দেওয়া হতো। জেলার জেল সুপার, জেলখানার কর্মী, রক্ষী সবাই তাদেরকে অনেক সম্মানের চোখে দেখত, কখনো বেয়াদবি করতো না, তাদের কি সমস্যা হচ্ছে খোঁজ খবর নিত, বিভিন্ন অতিরিক্ত সুযোগ সুবিধা তাদের দিত, এবং শাসক গোষ্ঠীও নাকি এ ব্যাপারে সায় দিত যে না, রাজবন্দীদেরকে সেই মর্যাদা দেওয়া হোক। ইভেন ব্রিটিশ শাসন আমলেও এরকম ছিল, প্রচলন ছিল যে রাজবন্দীদেরকে রাজবন্দীর মর্যাদা দেওয়া হতো। আপনারা এত কষ্ট করে এক দেশ বানালেন, এত রক্ত এবং জীবন দিয়ে, যেই দেশে এখন আর রাজবন্দী বলে কোনো টার্ম নাই, যে দেশে পলিটিশিয়ান যদি ভিন্ন মতের হন, তিনি যত বড় মাপের রাজনীতিবিদ হন, তার সাবেক পরিচয় যাই হোক, তিনি এটা খুবই নিম্ন স্তরের ক্রিমিনাল হিসেবে চিহ্নিত হচ্ছেন এবং তার মর্যাদা ওখানে চলে যাচ্ছে। মানে আজকের বাংলাদেশের রাজনীতিতে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজনীতিতে বিনয়, সহিষ্ণুতা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং অন্যকে সম্মান করা, এই জিনিসগুলা নিষিদ্ধ বিষয়ে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধ কি এজন্য হয়েছিল সাদি ভাই? জি, আমরা অবশ্যই সাদি ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। কয়েকজন দর্শক টেলিফোন করেছেন, কিছু উত্তর বিষয়ে আমাদের জানার আছে আপনার কাছে, আমরা জানবো। তার আগে আমরা আরো একজন দর্শক টেলিফোন করেছেন, তার সঙ্গে আমরা কথা বলতে চাই এখন। সম্মানিত দর্শক, আপনি সরাসরি আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেবেন টেলিফোনের মাধ্যমে। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো। জি, আমি লাইনে আছি। জি, আমি তো কথা বলছি আপনার সঙ্গে। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপরে আমাদের সঙ্গে দয়া করে কথা বলুন, আমরা আপনার কথা শুনবো। খুব সংক্ষেপে আপনি আপনার কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজিমুর রহমান বুরহান জ্যাকসন হাইট থেকে বলছি। জি, আমরা শুনছি আপনার কথা, আপনি বলুন। আমি অনেক যুগ পরে মাহবুবুর রহমান সাদি মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, যিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে বীর প্রতীক উপাধি পেয়ে বাংলাদেশকে স্বাধীনতা। জি, আমি শুনতেছি। জি, আপনি এই টেলিভিশনে শুনবেন না, দয়া করে আপনি টেলিফোনে কথা বলুন, আমরা শুনছি কিন্তু আপনার কথা। হ্যালো। জি জি জি, আপনার টেলিভিশনের ভলিউমটা কমাতে হবে। টেলিভিশনটা ভলিউমটা কমাই দিয়েছিল। জি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, জি, আপনি বলুন। সাদি ভাই সম্পর্কে যে কথাগুলো বলেছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তার মুক্তিযুদ্ধের মাধ্যমে, তার আত্মত্যাগের মাধ্যমে, তার সাহসিকতার মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি, তার মতো আরো অনেকের। এই কথাগুলো আপনি বলছিলেন, আমরা শুনেছি। তারপরের কথা বলুন আপনি। উনি যেভাবে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, আমরা আগামী নতুন প্রজন্মের জন্য, এই দেশের মুক্তির জন্য, বঞ্চিত মানুষের জন্য আগামীতে উনার কি করবেন এটা আমরা জানতে চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ কয়েকজন দর্শকের টেলিফোন আমরা পেয়েছি, কিছু আমরা মন্তব্য শুনেছি, কিছু প্রশ্ন আছে আপনার কাছে, কিন্তু এই মুহূর্তে আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার। দর্শক যারা সঙ্গে আছেন তারা সঙ্গেই থাকুন, আমরা ছোট্ট একটি বিরতির পর ফিরছি। ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় সর্ববৃহৎ পার্টি হল। বিয়ে, জন্মদিন, কনভেনশন, সেমিনার, সুইট 16 সহ যে কোনো অনুষ্ঠানে বুকিং দেবার আগে অবশ্যই একবার ভিজিট করুন ময়ূরিয়া অভিজিয়াত ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট। 100 ভাগ হালাল খাবার। ইফতার পার্টির জন্য আমরা বুকিং নিয়ে থাকি। এছাড়াও বাংলাদেশি আয়োজনে যে কোনো অনুষ্ঠানের জন্য 30 ভাগ ছাড়। ধর্মীয় অনুষ্ঠান, ফান্ডরেজিং, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও রয়েছে বিশেষ ডিসকাউন্ট। বাংলাদেশি ও ইন্ডিয়ান মুখরোচক খাবারের স্বাদ নিন ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, মেকিং ইয়োর মেমোরেবল মোমেন্ট মোর গর্জিয়াস অ্যান্ড রিমার্কেবল। SNS অ্যাকাউন্টিং এন্ড জেনারেল সার্ভিসেস, আমাদের রয়েছে ইনকাম ট্যাক্স, অ্যাকাউন্টিং, ইমিগ্রেশন সার্ভিসেস, ট্রান্সলেশন এন্ড নোটারি সুবিধা। যোগাযোগ করুন MA কাইয়ুম
3542 31st Street, Long Island City, New York 11106. Phone 718-361-5883, 718-685-2010. Fax 718-361-6071. SNS Accounting and General Services. Trust us, we serve you better. দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে অনুষ্ঠান টক শো টাইম পলিটিক্স। সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি, মহান মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য মাহবুবুর রব সাদি বীর প্রতীক, এবং সঙ্গে আছেন বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের পরিচিত মুখ, টক শোর পরিচিত মুখ, জনপ্রিয় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মনির হায়দার। আমরা আপনার কাছে ফিরবো মাহবুব সাদি। অনেকগুলো প্রশ্ন আছে, তার আগে আমি দর্শকরা যেসব প্রশ্ন করেছেন সেই সব প্রশ্ন একে একে আপনার কাছ থেকে জানতে চাইবো। তার আগে আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে আপনি বক্তব্যের শুরুতে বলেছেন যে বাংলাদেশে যে চাওয়া পাওয়া নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে সেই চাওয়া পাওয়ার জায়গা থেকে প্রাপ্তিটা অনেকটাই নগণ্য প্রাপ্তি, এবং আপনি সেই সঙ্গেই বলেছেন যে ব্যর্থতা আছে, সবার ব্যর্থতা আছে, একজন রাজনীতিবিদ হিসেবে আপনারও ব্যর্থতা আছে। তো আমি এখন এই পর্যায়ে আমি জানতে চাইব আমাদের অপ্রাপ্তি এবং আমাদের এই ব্যর্থতা এবং ব্যক্তিগতভাবে আপনার ব্যর্থতার জায়গাগুলো কি, যদি আমাদের দর্শকদেরকে আপনি বলেন। তার আগে আরও একজন দর্শক টেলিফোনে কথা বলবেন, এখন আমরা তার প্রশ্নটি নিচ্ছি, নিয়েই আপনার কাছে ফিরছি। জি সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনি খুব সংক্ষেপে আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। জি আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শাহাবুদ্দিন, আমি স্টোরি থেকে প্রশ্ন করছিলাম জি আমি মাহবুব সাদি ভাইকে। জি আমার প্রশ্নটা হলো, উনি একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুক্তিযোদ্ধা এবং সারা জীবনই উনি রাজনীতি করেছেন, কিন্তু বর্তমানের বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশটা যেন একটা রামরাজ্য পরিণত হয়ে গেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে উনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে উনি ভবিষ্যৎ উনার পরিকল্পনা কি এবং দেশ এবং জাতিকে উনারা কি? জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন, স্টুডিও থেকে ফোন করেছেন। আমি একটু আমার প্রশ্নটা আগে নিতে চাই, তারপরে একে একে দর্শকের প্রশ্নগুলো আপনাকে আমি মনে করিয়ে দেব, আপনি যদি আমাদেরকে উত্তর দেন। ব্যর্থতা আপনার ব্যক্তিগত, দেশের রাজনীতিবিদদের ব্যর্থতার জায়গাটা কোথায়, অপ্রাপ্তিগুলো কোথায়, কেনই বা এই পরিস্থিতিতে তৈরি হলো, আপনি কেন ব্যর্থ হলেন? স্বাধীনতা যুদ্ধের পরে আমি মনে করি যে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ রাখা কয়েকটি বছরের জন্য, দরকার হলে কয়েকটি বছরের জন্য সারা জাতিকে ঐক্যবদ্ধ রেখে জাতি গঠন করার একটা ব্যাপার ছিল, সেটা হয়নি। শুরু হয়ে গেছে আমাদের নানান পার্টির মধ্যে, অর্থাৎ মাল্টি পার্টি সিস্টেম অফ পলিটিক্স শুরু হয়ে গেছে, যেটার জন্য হয়তো একটা প্রস্তুতির দরকার ছিল। একটা পরাধীন দেশ স্বাধীন হলো একটা বিপ্লব, এই বিপ্লবের বাস্তবায়ন, এই বিপ্লব মানে কি, এটা দেশটা, এবং এখানে তার জন্য যে দেশের মুক্তিযুদ্ধ করতে গিয়ে যে ক্ষতি টতি হয়েছে সেগুলোর পূরণ করা, সেই সব দিক থেকে আমরা মানে জাতিটা এক থাকতে পারিনি, আমরা নানাভাবে বিভক্ত হয়ে গেছি। আমি বলছি না যে ডেমোক্রেটিক পলিটিক্সে বিভক্তি তো থাকবেই, নানা দল থাকবে, তার মধ্যে কম্পিটিশন হবে, কিন্তু ওই ধরনের কম্পিটিশন না, একটা যেন শত্রুতা সৃষ্টি হয়ে গেছে তখন থেকেই। আগে যেটা বলেছিলাম আমি, তখন থেকে এটা সৃষ্টি হয়েছে, এবং এই সৃষ্টির মধ্য দিয়ে আপনারা জানেন যে 15ই আগস্ট মানে এনক্লুসিভ
পলিটিক্স ছিল না, মানে সবাইকে নিয়ে চলার নীতিটা গ্রহণ করা হয় না। আমি এটা বলবো আর কি, ছিল না। জি, আচ্ছা। তো যদি আপনি 15ই আগস্ট বলছেন, যে 15ই আগস্ট জাতির পিতা, জাতির জনক হিসাবে যাকে আমরা জানি, তার সমস্ত পরিবার সহ তাকে হত্যা করা হলো। এর চেয়ে মানে নিষ্ঠুর ঘটনা তো এই, তো সবচেয়ে বড় নিষ্ঠুর ঘটনা স্বাধীনতার পরে এটাই শুরু। তো সেইখানে এই ঘটনা যারা করলো তারা কিন্তু এরকম না যে দেশের মানুষ যারা মানে জাতির পিতার রাজনৈতিক ব্যর্থতার কারণে তারা খেপে গিয়ে করলো, তা হলো না। হলো একটা ষড়যন্ত্র, সামরিক বাহিনীর মধ্য থেকে একটা ষড়যন্ত্র সেই ঘটনাটা করলো। এবং আমি বলবো যে বঙ্গবন্ধুর নিজের আশেপাশেও এই ঘটনার লোকজন ছিল যারা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই ঘটনা করিয়েছে। তো এখানে আমি দেশ স্বাধীনতা পর্যন্ত বঙ্গবন্ধুর, দেশ স্বাধীনতার নেতৃত্ব পর্যন্ত বঙ্গবন্ধুর সাফল্য এবং তারপর থেকে যে দেশ পরিচালনার ব্যাপারে তার সাফল্যের মধ্যে তফাৎ আছে আর কি, এইটুকু বোঝা দরকার। আর দেশের এই সমস্ত মানে দেশ আমাদের ইচ্ছা অনুযায়ী, আমাদের প্রেরণা অনুযায়ী, আমাদের যে চিন্তা ভাবনা অনুযায়ী দেশ যেদিকে আগানোর কথা ছিল সেদিকে আগাতে না পারার যে ব্যর্থতা, তার প্রধান দায়িত্ব অবশ্যই তৎকালীন নেতৃত্বের উপর পড়বে। এটা তো আর কোনোভাবেই সরানো যাবে না, নেতৃত্বকেই নিতে হবে প্রধান দায়িত্ব। আমি যেটা বলেছি, আমার কথা যদি বলি, আমার কি ব্যর্থতা, আমি যখন স্বাধীনতার পরে গণভবনে সবসময়, তখনকার সুগন্ধটা ছিল গণভবন, আমি ঢাকায় এসে গণভবনে বঙ্গবন্ধুর কাছে গিয়ে বসে থাকতাম, কারণ নেতা ফিরে এসেছেন, আমরা এত প্রিয় নেতা সব। তখন আমি বিস্তারিত এইসব আলোচনায় যাব না, অনেক সময় লাগবে। ওই গণভবনে বসেই আমার যা মনে হলো যে না, এভাবে চলবে না, বা দেশ স্বাধীন যেটা মনে করেছিলাম, সেখান থেকে এসে আবার ওই যে ছাত্র জীবনে যিনি আমার প্রধান নেতা ছিলেন সিরাজুল আলম খান, সিরাজুল আলম খানের রুমে ঢুকলাম SM হলে। তো উনি অবশ্য প্রথম থেকে কামনা করছিলেন আমি ওনার কাছে আসবো, আমি না এসে ওই গণভবনেই ছিলাম বেশিরভাগ সময়। তো সুতরাং উনি জিজ্ঞেস করলেন কি দেশ স্বাধীন হয়েছে, কি মনে হলো ওখানে বসে বসে? আমি বললাম মনে হলো হয়নি। তো বললো যে কি স্বাধীন করতে চাও? হ্যাঁ করতে চাই। যাও সারা বাংলাদেশে কৃষক লীগ গড়ে তোলো। সারা বাংলাদেশে কৃষক লীগ গড়ে তোলো। আচ্ছা, কৃষক লীগের দায়িত্ব নিয়ে আমি চলে গেলাম। জি, কৃষক লীগের দায়িত্ব নিয়ে আপনি চলে গেলেন। এই জায়গায় আমরা ফিরবো, আরো একজন দর্শক টেলিফোন করেছেন, আমরা টেলিফোনটি নিয়ে আসি। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আপনি সরাসরি যোগ দেবেন আমাদের সঙ্গে এই আলোচনায়। আপনার নাম এবং পরিচয়টা জানতে চাই। রশিদ চৌধুরী, ম্যানহাটন থেকে। ওই যে অভিজিৎ আর রাজীবের মতো অশিক্ষক যে মারা গেল, আর কতজন কিভাবে মরতে হবে? জি, আমরা বুঝতে পেরেছি। একটু পরে একটু সাউন্ডটা একটু কম ছিল, তারপরে আমরা বুঝতে পেরেছি আপনার উত্তরটা। আপনি ম্যানহাটন থেকে বলেছেন যে অভিজিৎ এবং বাবু যেভাবে মারা গেছে, এইভাবে আর কত মৃত্যু আমাদেরকে দেখতে হবে। জি, আপনি বলছিলেন যে কৃষক লীগ গড়ে তোলার কথা। ওই যে মানে কৃষক লীগ মানে তার পরবর্তীতে জাসদ, এই যে আরেকটা মানে বিভক্তি, এটা অবশ্য হয় মুক্তিযুদ্ধে, যে কোনো স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ যারা করে তারা যখন যুদ্ধের পরে দেখে যে তারা কেউ কোথাও নাই এবং এটা অন্য লোকেরা নেতা হয়ে গেছেন এবং তাদের কাছে গিয়ে এরা কোনো পাত্তা পাচ্ছেন না, এরকম নিজেদের ব্যক্তিগত জীবনের খুব টুপ মিলিয়ে এরা বিদ্রোহী হয়। বহু দেশে এরকম বিদ্রোহ হয়েছে, আমাদের দেশেও সেটা হলো। কিন্তু এই বিদ্রোহকে একটা ম্যাচিওরড পন্থায় পরিচালনার যে ব্যাপারটা ছিল, এই ব্যাপারে আমি মনে করি যে সিরাজুল আলম খান বা তার যারা সঙ্গে আমরা ছিলাম, আমাদের ব্যর্থতা। আমরা পারি নাই এটাকে একটা ম্যাচিওরড অবস্থায় নিয়ে যেতে, একটা এনার্কিতে সৃষ্টি হয়ে গেছে এবং তার থেকে আমাদেরকে মুজিববাদীরা মেরেছে, মুজিববাদীদের আমরা মেরেছি। এই যে অবস্থাটা, দেশের অবস্থা আরো খারাপের দিকে গেছে। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এই ঘটনাগুলো ঘটেছে, তার ধারাবাহিকতা সেটি চলছে এখনো। আমার ব্যর্থতার প্রধান জায়গাটা আমি মনে করি যে আমি ওই জাসদ রাজনীতির যে আসলে নেতৃত্বের অপরিপক্কতা এবং যেটা সেটাকে বুঝতে না পারা, ধরতে না পারা, আমার যে ওই বয়সের ওই সময়ের আমার ম্যাচুরিটি দিয়ে পারিনি, সেটা আমার প্রধান ব্যর্থতা। জি,
এটি আপনার ব্যক্তিগত ব্যর্থতা, জাসদের নেতৃত্বের ব্যর্থতার কথা বলছেন আপনি? জাসদের নেতৃত্বের ব্যর্থতার ব্যর্থতাও কথা তো আছে। বলছি, জি, ওটাকে যে বুঝতে না পারা তার জন্য সেটা আমার ব্যক্তিগত ব্যর্থতা। আচ্ছা, আপনি বলছিলেন যে ঐক্যবদ্ধ রাখা সম্ভব হয়নি মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশকে। আমরা জানি যে বাকশাল নিয়ে বিরোধী পক্ষের অর্থাৎ আওয়ামী লীগের বিরোধীদের অনেক বক্তব্য আছে, কিন্তু এটিও জানি যে বাকশাল গঠন করা হয়েছিল একটি ঐক্যবদ্ধ একীভূত করার প্রয়াস হিসেবে, যে সমস্ত দল একটি দলের মধ্যে থাকবে, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল। এই বিষয়টি একটু আপনি ক্লিয়ার করবেন আমাদেরকে, যে একীভূত করার তো একটি উদ্যোগ তো বঙ্গবন্ধু নিয়েছিলেন, এই বাকশাল গঠন প্রক্রিয়াটি আপনি কিভাবে দেখেন? আমি জাতীয় ঐক্য বা ন্যাশনাল কনসেনসাস, জাতীয় সমঝোতা বা ন্যাশনাল কনসেনসাস আর একদলীয় শাসনকে এক করতে চাচ্ছি না, ওই দুই জিনিস সম্পূর্ণ। একদলীয় শাসন মানে জাতির ঐক্য হলো কিনা, না একটা দলের শাসন সবাইকে মেনে নিতে বাধ্য করা হলো, সেটা একটা দিক। আর দল 10টা থাক 5টা থাক, প্রতিযোগিতা চলুক, কিন্তু জাতির স্বার্থে যখন কোনো আঘাত পড়ে তখন সবাই এক হয়ে যায় এবং একে অপরের বিরুদ্ধে শত্রুতামূলক মনোভাব নয়, প্রতিযোগিতা করে চলে। প্রত্যেক দেশেই, প্রত্যেকটা সভ্য দেশে এরকম হচ্ছে। আমি নজির দিতে পারি বহু, তো একটাই বেশি সভ্য দেশে গিয়ে লাভ না দিয়ে আমাদের পাশে ইন্ডিয়ার কথাই বলি, যে আমি সালটা মনে নাই, যখন বাজপেয়ী প্রথম ক্ষমতায় আসলো, তার আগে আইকে গুজরাল ছিল প্রধানমন্ত্রী। তো বাজপেয়ী ক্ষমতায় এসেই আইকে গুজরালকে বাংলাদেশে পাঠালো পানি সমস্যার সমাধান আলোচনা করার জন্য। এটা কি আমাদের দেশে কখনো কল্পনা করা যায় যে আগামীতে একটা ইলেকশন হলো, বেগম জিয়া ক্ষমতায় এসে শেখ হাসিনাকে পাঠালেন বাংলাদেশের সম্পর্কে লবি করার জন্য অন্য একটি দেশে, বা শেখ হাসিনা পাঠালেন বেগম, কল্পনাই করা যায় না এটা আমাদের দেশে। এই জন্য সবসময় বলছি যে দেশের এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রধান কাজ হলো ন্যাশনাল কনসেনসাস। জি, আমি একটু একে একে, যেহেতু আমাদের সময় কম, একে একে অনেক দর্শকরা অনেক কিছু জানতে চেয়েছেন, আমি একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইবো। সেটা যে আবু সুরাইম জামাইকা থেকে বলছিলেন যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা পাচ্ছি না, এটি কেন? আচ্ছা, ইতিহাস পাচ্ছি না, যে ইতিহাস দিবে কে? ইতিহাস আমরা যে যার মতো ইতিহাস করছি, ইতিহাসের বাস্তবতাকে বিকৃত করছি। এই দেশ স্বাধীনতার জন্য মানে আমরা কার ক্রেডিট বেশি সেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করছি এবং ইতিহাসকে পরিবর্তন করছি। তবে আমরা যাই করি না কেন, ইতিহাস কিন্তু তার একটা নিরপেক্ষ গতি আছে, মানুষের চিন্তা নিরপেক্ষ একটা গতি আছে। কিন্তু এক সময় দেখা যাবে ইতিহাস ঠিক মতো ঠিক জিনিসগুলোই নোট করে নিয়েছে এবং ইতিহাস এইভাবে দাঁড়াবে এবং সেই ইতিহাস আপনারা পাবেন এই সমাজের কাছ থেকেই পাবেন, আগামী প্রজন্মের কাছ থেকে পাবেন। আমরা যারা বর্তমান দেশকে স্বাধীনতার লক্ষ্যকে ব্যর্থ করে যে আমাদের কাছ থেকে ইতিহাস নিতে গেলে সেই ইতিহাস বিকৃতি হবে। সুতরাং আপনারা অপেক্ষা করুন, আগামী প্রজন্ম তো আমাদেরকে নিয়ে যখন বিচার করবে ঠিক মতো, তাদের স্বার্থ যখন থাকবে না, মানে এখন যদি আমি বিচার করতে যাই, ধরেন আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, কিন্তু ধরেন বিএনপির একজনের কাছ থেকে যদি আপনি চান ইতিহাস ঠিক মতো বলো, তো ঠিক ইতিহাসটা বলতে গিয়ে তার ক্রেডিট কমে যায় কিনা সে সবসময় ব্যস্ততা থাকবে। আওয়ামী লীগের একজনের কাছে যদি বললেন সেইভাবেই ইতিহাস ওইভাবে চলে যাবে বিকৃত হয়ে। সুতরাং তখন যারা পরবর্তী প্রজন্ম যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করবে তাদের কিন্তু এখানে কোনো স্বার্থ থাকবে না। অর্থাৎ আমার ব্যর্থতা হোক আর বিএনপির ব্যর্থতা হোক, আওয়ামী লীগের ব্যর্থতা হোক, সেটা প্রকাশ করার মধ্যে তার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। জি, ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফোন করেছিলেন, জ্যাকসন হাইটসের বোরহান সাহেব ফোন করেছিলেন, অ্যাস্টোরিয়া থেকে জনাব শাহাবুদ্দিন ফোন করেছেন। তাদের বক্তব্য আশা করি যে এর মধ্যেই চলে এসেছে উত্তরগুলো। আমি মনির হায়দার আপনার কাছে বলবেন। আমি বক্তব্যের মধ্যে একটা জিনিস, আমরা আগামী প্রজন্মের জন্য আমরা কি করব সেই কথাটা বলা হচ্ছে। এটা যদি আমাকে প্রশ্ন করা হয়, মাহবুব সাদি নাম ধরেই বলা হয়েছে যে আমি আগামী প্রজন্মকে কি দিব, আগামী প্রজন্মকে বেশি কিছু দিয়ে যেতে পারবো এই আশার এখন করি না, কারণ বয়স 73 বছর 72 হয়ে গেছে, আর আগামীতে 73 হয়ে যাবে, কিডনি দুইটাই ড্যামেজ। সুতরাং এই অবস্থায় মানে আমি কতটুকু আর ভবিষ্যতে কি করতে পারবো সেটা আমার খুব বেশি ভরসা নাই। তবে এইটুকু প্রতিজ্ঞা করতে পারি যে মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই দেশের জনগণের মুক্তির জন্য কাজ করে যাব।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরাও কামনা করি আপনি আরো সুস্থ থাকুন, আপনি বাংলাদেশের জন্য আরো আপনার মেধা মনন দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের নতুন প্রজন্মকে কিছু সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য আপনি কাজ করুন। আমরা মনির হায়দার আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে নিরঙ্কুশভাবে ব্যক্তির ক্ষমতা আঁকড়ে ধরার জন্য এই যে স্বাধীনতার যে মূল তিনটি চেতনা ছিল, লক্ষ্য সবই বিচ্যুত হয়েছে, এটি তো আপনি বলেছেন, কিন্তু এটি তো বছরের পর বছর, যুগের পর যুগ এটি হয়ে আসছে। আর কতদিন হবে? এটার শেষ কোথায়? তার আগে আরেকজন দর্শক টেলিফোন করেছেন, আমি একটু দর্শকের ফোনটা নিই। জি, সম্মানিত দর্শক, খুব সংক্ষেপে আপনার কথা শুনবো, কারণ আমাদের সময় হাতে খুব কম। আমরা কথা শুনবো, আলোচকদের অনেক কথা বাকি রয়ে গেছে। আপনি যদি খুব সংক্ষেপে কথা বলুন, আপনার নাম এবং পরিচয় দিয়ে। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আমি দালাওয়ার থেকে মোহাম্মদ ইসলাম বলছিলাম। আমি যে মুক্তিযোদ্ধা মুরব্বী বড় ভাই আছেন, ওনার কাছে আমার প্রশ্নটা হলো, উনি অনেকগুলো কথা, গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যুদ্ধের পরের থেকে, বাকশাল নিয়ে এবং অনেক কিছু নিয়ে। আমি ওনার কাছ থেকে অনেক কিছু, আমরা অবশ্য অনেক পরবর্তী জেনারেশন যারা আছে ওরা অনেকে জানেও না, কিন্তু আমার প্রশ্নটা হলো যে বাকশাল মানে কি ছিল? কি ব্যাংক ডাকাতি করা, না আমার ছেলের বিচার? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা এই নিয়ে আলোচনা করব, সাদি সাহেবের কাছে যাব। তার আগে যেটি বলছিলাম মনির হায়দার। জি, দেখুন, মানে আমাদের যেটা বললেন আপনি একটু আগে, এই গত 40-44 বছর ধরে যে ধারার রাজনীতি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এটা এমন এক বিপজ্জনক ধারা যে এখানে আমার বা সাদি ভাইয়ের কথা বা আপনার কথা কারো একটুখানি বিপক্ষে গেলে আমাকে বা আপনাকে তার বিপক্ষ দলে, ধরেন আমরা যদি বঙ্গবন্ধুর কোনো ভালো কাজের প্রশংসা করি বা তার ইতিবাচক দিকগুলোর প্রশংসা করি, তো অপরপক্ষ ভাববে আমরা বোধহয় এই দলের হয়ে গেছি। আমরা যদি ধরেন বেগম খালেদা জিয়ার বা তার পুত্র তারেক রহমানের কোনো ভুলের সমালোচনা করি, তাহলে আমাদেরকে ধরেন এই পক্ষে ফেলে দেবে। আবার জিয়াউর রহমানের কোনো ভালো পদক্ষেপের যদি আমরা উল্লেখ করি, তাহলে আমাকে ওইদিকে ফেলে দেবে। ফলে এমন এক বিপজ্জনক অবস্থা। এখন এইখানে আমরা ধরেন একটা নিরাপদ জায়গা বেছে নিয়েছি। আমরা যারা পাবলিকলি কথা বলি, আমরা বেছে নিয়েছি দুই পক্ষকে ব্যালেন্স করি, একে একটা গালি দিলে ওকেও একটা গালি দিই, এরা একটা প্রশংসা করলে ওরা একটা প্রশংসা করি, সত্যটাকে আমরা সব আড়াল করে চলে যাই। মানে সমস্যা এরকম বটবৃক্ষ আকার ধারণ করার এটা কিন্তু একটা বড় কারণ। নাগরিক সমাজ যে নিরপেক্ষ নির্মোহ জায়গা থেকে অন্যায়কে অন্যায় বলবে, ভালোকে ভালো বলবে, ভুলকে ভুল বলবে, সে কাজটা আজকে সোসাইটি থেকে হচ্ছে না, যে কারণে এইভাবে মনস্তাপ তৈরি হচ্ছে। যাই হোক, সাদি ভাই খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে এসছেন, মানে সীমিত কথায়, মানে যেটা আমি এই গত বহু বছর মানে এরকম কোনো মুক্তিযোদ্ধার মুখ থেকে, অন্তত নিরপেক্ষ মুক্তিযোদ্ধার মুখ থেকে আমি শুনিনি। যে তিনি গণভবনে গেলেন, গণভবনের অভিজ্ঞতা নিয়ে সিরাজুল আলম খানের কাছে গেলেন, সিরাজুল আলম খান জিজ্ঞেস করলো কি মনে হয়েছে গণভবনে গিয়ে, দেশ কি স্বাধীন হয়েছে? তিনি বললেন না, হয়নি। তো এই কথাটা ওনার কেন মনে হয়েছে? তার ঠিক আগেই তিনি বলেছেন যে স্বাধীন বাংলাদেশে যে ধরনের একটা এনক্লুসিভ পলিটিক্স বা এনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থা, যে সবাইকে নিয়ে দেশটাকে চালানো, সবাইকে সমান মর্যাদা দিয়ে অন্তর্ভুক্ত করে রাষ্ট্র চালানো, সেই চেষ্টাটা ডে ওয়ান থেকে, প্রথম দিন থেকে হয়নি। সেই না হবার কারণেই কিন্তু মানে পরবর্তীতে সমস্যা ক্রমশ পাহাড় তৈরি হয়েছে। দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত আত্মজীবনী, এটা আমি প্রথমে একবার পড়েছিলাম, এখন আবার খুব আস্তে আস্তে পড়ছি, এক একটা প্যারা 2-3 বার করে পড়ছি, এখন শেষ করতে পারিনি সেটা। মানে পরতে পরতে এটার শত শত প্রশ্ন জাগবে আপনি যদি ঠান্ডা মাথায় পড়েন। বঙ্গবন্ধু বলছেন যে যখন পাকিস্তান কায়েম হয়ে গেল, তিনি তো পাকিস্তান কায়েমের খুবই একজন বড় জোরালো সৈনিক ছিলেন সোহরাওয়ার্দী সাহেবের সঙ্গে। পাকিস্তান যখন কায়েম হয়ে গেল, আমরা ভেবেছিলাম, তিনি বলছেন, আমরা ভেবেছিলাম যে এখানে এখন সবার কথা বলার অধিকার থাকবে, এখানে এখন সবাইকে অন্তর্ভুক্ত করে পাকিস্তানটাকে গড়ে তুলবার চেষ্টা হবে। কিন্তু আমরা দেখলাম যে না, আমরা যারা পাকিস্তান আন্দোলন করলাম, আমরা এখন মুসলিম লীগের শত্রু হয়ে গেলাম। আমরা দেখলাম বলা হচ্ছে যে এখানে আর কোনো পলিটিক্যাল পার্টি দরকার নাই, এই জন্য কি পাকিস্তান তৈরি হয়েছে? এটা বঙ্গবন্ধুর প্রশ্ন। আচ্ছা, এখন আপনি দেখেন, আমি যদি এই জেনারেশনের মানুষ হিসাবে বা আপনি ইতিহাস পড়ে যদি প্রশ্ন করি যে বাংলাদেশ কি জন্য স্বাধীন হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল কি মানে ব্যক্তি বিশেষের আধিপত্যের জন্য, মহল বিশেষের দৌরাত্বের জন্য,
বা এক পার্টি ব্যবস্থা চালুর জন্য, গণতন্ত্র না রাখবার জন্য। কিন্তু আমরা দেখেছি দুর্ভাগ্যজনকভাবে, যেটা সাদি ভাইয়ের মুখ থেকে এসছে, সরাসরি বলেননি, সেই বঙ্গবন্ধুর মতো সুবিশাল ব্যক্তিত্বের জামানায় তিনি পাকিস্তানিদের যেই আচরণ নিয়ে প্রশ্ন করেছিলেন, সেই আচরণগুলো তার কাছ থেকে আসা শুরু হলো। আচ্ছা, আজকে 40 বছর পরে এসে দেখেন তার যে উত্তরসূরিরা, তাদের জামানায় কি হচ্ছে। এখন যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, বা আজকের দিনেও বঙ্গবন্ধু সেই প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক, তার বই ধরে ধরে যদি এখন টেলিভিশনের সামনে এই দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করি যে বঙ্গবন্ধু এই প্রশ্নগুলো পাকিস্তানিদের ব্যাপারে করেছিলেন, আজকে কি দেখি যে দেখুন খালেদা জিয়া যত দুঃশাসনী করে থাকুন, যত খারাপ পলিটিশিয়ানই হন, তার ছেলে বা তার দলের অন্য লোকেরা যত বড় অপরাধী করে থাকুক, বাংলাদেশে প্রধান বিরোধী দল, সেই দলের অফিস আপনি তাদেরকে উচ্ছেদ করে দিয়ে সেখানে পুলিশ ক্যাম্প বানিয়েছেন। বিএনপির প্রধান কার্যালয়ের নিচতলা এখন পুলিশ ক্যাম্প, সেখানে বিএনপির কেউ যেতে পারে না, উপরের দিকের ফ্লোরগুলো তালা মারা। সেই দলের মহাসচিব থেকে শুরু করে তাবৎ বড় নেতারা জেলে, সেই দলের 20,000-এরও বেশি নেতা এখন জেলখানায়। সেই দলের নেতাদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা আছে তাতে আসামির সংখ্যা লক্ষ লক্ষ। সেই দলের প্রধান যিনি 3বার বা 2বার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার দফতরে আটকা আছেন, বা কেউ কেউ বলে তিনি স্বেচ্ছাবন্দী আছেন, যাই থাকুক, মানে অবস্থাগুলো আমরা সবাই জানি। দেখেন বেগম খালেদা জিয়ার দল, যেই দল দেশের মানে প্রধান বিরোধী দল, মানে এখন পর্যন্ত ভোটের নতুন ভোট হলে বোঝা যাবে যে তার সমর্থন কতটুকু, সেই দলের যুগ্ম মহাসচিব তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার স্ত্রী সহ আশেপাশে সবাই বলছেন যে রাষ্ট্রীয় বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা যারা নাগরিক, যারা কোনো পলিটিক্স করি না, শুধু বিএনপি জামাতের লোকেরা উদ্বেগ প্রকাশ করছে, তারা সালাউদ্দিনকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে। ধরেন আমি একজন সাংবাদিক বা নাগরিক সমাজের প্রতিনিধি, বা বাংলাদেশে অপরাপর যে সমস্ত আধুনিক প্রগতিশীল রাজনৈতিক শক্তি আছে, নাগরিক সমাজের যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, কেউ কিন্তু এটা নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করছে না। কারণ উদ্বেগ প্রকাশ করাটাই এখন একটা অপরাধের ব্যাপার। আরে আমি যদি এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করি তো আমাকে তো বলবে তাহলে আমি বিএনপি পন্থী নাগরিক সমাজ। একটু সুযোগ দিলে এক মিনিট আমি বলি, আমি যদি উদ্বেগ প্রকাশ করি, আমি ধরেন কমিউনিস্ট পার্টির প্রধান, আমি যদি উদ্বেগ প্রকাশ করি তো বলবে এই কমিউনিস্ট পার্টি তো বিএনপির সঙ্গে বোধহয় হাত মিলাইছে। এখন আমি ধরেন জাসদ বা বাসদ করি, আফামা মাহবুবুল হক বা খালেকুজ্জামান, আমি যদি সালাউদ্দিনকে ফিরায় দেওয়ার দাবি জানাই তাহলে বলবো ও এ তো বোধহয় গোপনে বিএনপির সঙ্গে মিলে গেছে। এরকম এক ভয়ঙ্কর অবস্থা আমরা আজকে এসে দাঁড়িয়েছি। কিন্তু যারা এই অবস্থা তৈরি করেছি তারা আবার কিন্তু গণতন্ত্রের কথা বলছে, সকাল বিকাল বলছে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থাই ক্ষমতায় গণতান্ত্রিক ব্যবস্থাই ক্ষমতায় থাকতে হবে। মানে এর চাইতে তোঘলকি একটা রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা এই মুহূর্তে পৃথিবীর কোথাও আছে বলে অন্তত আমার জ্ঞানে বা আমার পড়াশোনায় আমি খুঁজে পাচ্ছি না। সম্মানিত দর্শক, আমরা এখন আপনার কথা শুনবো। আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন টেলিফোনে। আপনার নাম এবং পরিচয়টা জানতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন, আপনার কথা আমরা সবাই শুনছি। ভাইজান, আমি একজন নিয়মিত দর্শক টাইম টেলিভিশনের। জি, আপনার নামটা জানতে পারি? জি, আপনার নামটা জানতে পারি? আমার নাম আলী হায়দার। আলী হায়দার। আলী হায়দার সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি। জি, আপনি বলুন, আমরা শুনছি আপনাকে। আপনার মাধ্যমে সাদি ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। জি, যে সাদি ভাই গতকালকে একটা মাদার সংগঠনের প্রধান অতিথি ছিলেন এবং উনি একজন সাব সেক্টর কমান্ডার। কালকে উনার হাতে 3 ডজনের মতো মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা দেওয়া হলো। আমি আমাদের প্রশ্ন সাদি ভাইকে, উনি একজন সাব কমান্ডার, কালকে যে 3 ডজন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা দেওয়া হয়েছিল সেখানে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা ছিল। উনি উনার নিজ হাতে ওদেরকে দিয়ে প্রশংসিত করলেন। আমার প্রশ্ন, শেষ প্রশ্নটা, যে এই মুক্তিযোদ্ধাদের লিস্টটা কবে নাগাদ শেষ হবে? যেভাবে মুক্তিযোদ্ধা বাড়তেছে আগামীতে মানুষ 7.5 কোটি মানুষের মুক্তিযোদ্ধা হয়ে যাবে। জি, আপনাকে একটু প্রশ্ন করি একটি বিষয়, সেটি হচ্ছে কালকে যে অনুষ্ঠানটির কথা বলেছেন আপনি, যে মাহবুবুর রব সাদি 3 জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছেন বলে জানালেন, তাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে আপনি বলছেন নাকি ওই অনুষ্ঠানে ভুয়া মুক্তিযোদ্ধা ছিল? 3 ডজনের মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন। 3 ডজন। আচ্ছা, ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলী হায়দার সাহেব আপনাকে প্রশ্ন করেছেন কালকে বাংলাদেশ সোসাইটির, আমাদের যে যুক্তরাষ্ট্রের আমব্রেলা অর্গানাইজেশন বাংলাদেশ সোসাইটির একটি অনুষ্ঠানে আপনি সেখানে চিফ গেস্ট ছিলেন যতটুকু জানি, আজকে টাইম টেলিভিশনের সংবাদেও সেটি দেখেছি। আপনাকে প্রশ্ন করেছেন যে ভুয়া মুক্তিযোদ্ধা এখানেও আছে, বাংলাদেশেও আছে, মুক্তিযুদ্ধের এই যে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সেটি কবে
এমন একটি তালিকা তৈরি হবে যেখানে কেউ প্রশ্ন তুলবে না এটি নিয়ে? বা আপনার কোনো এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আপনি নিজে কি সন্দিহান? আমাকে প্রশ্ন করলে আমি বলবো যে ওটা তো বাংলাদেশ সোসাইটি যথেষ্ট পরিশ্রম করেছে তারা, এবং করে তারা যতটুকু লিস্ট সংগ্রহ করতে পেরেছে, নিশ্চয়ই আমার মতো লোক বা আরো কিছু লোকের সঙ্গে কথা বলেই তারা সংগ্রহ করতে হয়। এটা আমরা ধারণা করতেই পারি, আমি ধারণা করতেই পারি, এবং তারা খুবই সাবধান ছিল যতটুকু সম্ভব। তারা যাদেরকে মুক্তিযোদ্ধার লিস্ট হিসাবে আমার সামনে এসে দিয়েছে তাদেরকেই তো আমার দিতে হবে। আমার তো বাইরের কাউকে দেওয়া বা এখান থেকে কাউকে বাদ দেওয়ার আমার কোনো ক্ষমতা ছিল না, বা এটি ধরারও সুযোগ আপনার কাছে নাই না, কারণ এই সমাজে তো আপনি বসবাস করেন না। করি না, আর বসবাস করি বা না করি আমি তো এখানে জানেন না অনেকের সম্পর্কে, তদন্ত করতে আসি, আমি ওই ব্যাপার তো আমার না। আমাকে বলা হয়েছে মুক্তিযোদ্ধারা এদেরকে পুরস্কার দিতে হবে, আমি দিয়েছি। কিন্তু আমি যে সম্মানিত দর্শকের পরবর্তী প্রশ্নটি যদি আমরা নিতে চাই, যে মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে, সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে তো কথা আছেই, আমরা দেখছি যে সরকারের একজন দুজন না, অসংখ্য সচিব পর্যায়েও ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছে, এটি তো সত্যি। হ্যাঁ, এটা হলো সমাজের, আমাদের গোটা সমাজটার যে নৈতিক অবক্ষয় চরম জায়গায় চলে গেছে তারই প্রমাণ আর কি। ধরেন এটা তো চিন্তাই করা যায় না যে একজন সচিব, মানে সে সাধারণত আমরা পলিটিশিয়ানরা অনেকেই আছি লেখাপড়া জানি না, আমরা পলিটিশিয়ানরা অনেক মন্ত্রী আছে যে সে মানে তার বিষয়টাও বুঝে না, ওইরকম সচিবদের উপরই নির্ভর করে যে সচিবরা শিক্ষিত, সচিবরা সঠিক কথা বলবে। সেই সচিবরা যদি নিজেরা মুক্তিযুদ্ধ সাজার জন্য কি হয়েছে বলতেন, আই ডিড নেভার টেক এনি সার্টিফিকেট। আপনার নিজেরই কোনো সার্টিফিকেট নেই? না, কোনো সার্টিফিকেট। আপনি কোনো সার্টিফিকেট নেন? আই ডোন্ট থিংক আই নিড এনি সার্টিফিকেট। আই ফট দ্য ওয়ার, পিপল নো ইট, এবং এটার যদি কোনোদিন কেউ রিকগনিশন আমার শেষ করে দিতে চায়, তা আই ডোন্ট কেয়ার। আমি তো আমার যেটা করার ছিল, দেশ স্বাধীন হয়ে গেছে। এখন এটা নিয়ে মানে যে কিভাবে একটা সেক্রেটারি গিয়ে ভুয়া সার্টিফিকেট দিতে পারে। সাদি ভাই, এখানে বোধহয় তার চেয়েও উদ্বেগের ব্যাপার হলো যে পরে যখন ঘটনাটা ধরা পড়লো, এই সমস্ত শীর্ষ ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়নি। হ্যাঁ, না, কোনো ব্যবস্থা নেয়নি। তার আমি আরেকটি পয়েন্টে বলতে চাই যে এই যে আমরা এতক্ষণ পর্যন্ত মনির হায়দার, সরি আমি আবার ওই যে বয়স হয়ে গেছে তো আরো অনেক, মনির হায়দার একজন পরিচিত মানুষ, তার নাম ভোলা উচিত নয়, আমি দুঃখিত। না কেন, আমি তো আমি আপনার সন্তানের চাইতেও বলতে পারেন বয়সে ছোট, সুতরাং তাইলেও তো নাম তো ভোলা উচিত নয় আমার। যাই হোক, আমি বলছিলাম যে যেটা একটা এই বর্তমান সরকারের অবস্থা, দেশের যে অবস্থা খারাপ, সেটার যে একটা বিশাল সুদীর্ঘ বর্ণনা উনি দিয়েছেন, এবং এটা হলো এই সরকারটা এখন ক্ষমতায় আছে, চোখের সামনে এদের ভালো খারাপ কাজ ছবি দেখা যাচ্ছে। নিঃসন্দেহে এটাই প্রথম খারাপ সরকার না, মানে খারাপ সরকার আরো ছিল, সেই দিকগুলো মনে রাখা দরকার। এবং মানুষকে যখন বলা হয়, না হলে আপনি যে আগে বললেন যে আমাদেরকে ঠেলে দেয় আরেক দিকে, তো ঠেলে দেওয়ার মতো কাজ তো আমরাই করি। আমরা এমনভাবে আমি শেষ করি আরেকটার বিপক্ষে আমরা এমনভাবে বলি, তখন মানুষ আমাদেরকে অন্যটার মধ্যে দিয়ে দেবে। তো আর যদি আমি বলার সময় না, আগে যারা সরকারে ছিল তারা কি কি করেছে, যেমন আমি একদিন সরাসরি বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম ন্যাশনাল কনসেনসাস প্রতিষ্ঠার জন্য দেশে, যে আওয়ামী লীগের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এর শুন, তখন তিনি প্রধানমন্ত্রী। তো তিনি বললেন যে ওদের সঙ্গে চলা যাবে না, ওরা সন্ত্রাস করে, আওয়ামী লীগের কথা বললেন সন্ত্রাস করে। তা আমি তখন খুবই ভদ্রভাবে কথা বলতে গেছিলাম, কিন্তু তখন আমার মানে অন্যরকম হয়ে গেল মনে হয়। আমি বললাম যে দেখেন ম্যাডাম, আপনি তো হলেন কাস্টোডিয়ান অফ অল লিগ্যাল আর্মস, দেশে যত বৈধ অস্ত্র আছে সবকিছুর কাস্টোডিয়ান আপনি, ইউ আর দ্য প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। তো মানে বেগম জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন। এই অবস্থায় আপনার ছাত্রদল জগন্নাথ হলে ছাত্রদলের মধ্যে গোলাগুলি করে পুলিশের সার্জেন্ট মেরে ফেলেছে। এখন যদি আপনি আওয়ামী লীগকে সন্ত্রাসী বলেন, তাহলে আমি আপনার এই লোকদের কি বলবো? এইভাবে বলেছিলাম আর কথা মনে আছে। আমাদের সময় কম, একটু কথাটা হলো যে সুতরাং এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের
অভাব হলো ম্যাচিওর নেতৃত্বের, অভাব হলো ন্যাশনাল কনসেনসাসের। আর একটা কথা যেটা যে বলছেন ইয়ে হবে, ওই যে মানে সকলকে সমানভাবে দেখা হবে, এটা পৃথিবীর কোথাও হয় না আর কি, কেউই কোথাও পারেনি। কিন্তু আমার মনে হচ্ছে যে এই আমেরিকান কনস্টিটিউশনে জেফারসন যোগ করেছিলেন অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, যেটাকে ধরে আব্রাহাম লিঙ্কন পরে ওই যে স্লেভারি প্রথা উঠিয়ে দিলেন যে আমাদের অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। তার মানে একটা শিশু জন্মানোর পর প্রতিটি শিশু সমান অধিকার, অর্থাৎ শিশু জন্মানোর পর সে যেন মানুষ হয়ে ওঠার সমান সুযোগ হোক, বা সুযোগ যেন সব শিশুরা পায়, এই পর্যন্ত আসা যায়। কিন্তু সবাইকে সমান মর্যাদা দেওয়া কিন্তু পৃথিবীতে কোনো দেশে এটা হয় না। ঠিক মর্যাদার বিষয় না সাদিব, ওটা হচ্ছে সমান দৃষ্টিতে দেখা হবে, রাষ্ট্র সবাইকে সমান। আপনি বলছিলেন মর্যাদা শব্দটা, এই জন্য মানবিক মর্যাদা আমি বলছি, দ্বিতীয় ঘোষণাটা ছিল মানবিক মর্যাদা। জি, আচ্ছা, আমরা একটু আলোচনা একেবারেই শেষ দিকে চলে এসেছি। আমরা একটু খুব সংক্ষেপে জানতে চাই যে যেহেতু বর্তমান সংকট নিয়ে আপনি কথা বলছিলেন, এই বর্তমান বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে আপনি কথা বলছেন, তো এই জায়গায় যে সংকটটি আমরা চলছে, যে জাতীয় একটি নির্বাচন চায় বিরোধী জোট, এবং সেইখান থেকে আমাদের এখন কি উপায়ে আমরা আমাদের এই সংকট থেকে বেরিয়ে আসবো, যদি খুব সংক্ষেপে আমাদের সংক্ষেপে বলছি, আসলে সময় নাই সেটা আমিও বুঝছি। সাদি ভাই যেটা বললেন যে আমি আসলে সময় স্বল্পতার কারণে, ধরেন যদি সেই 1972 সাল থেকে 2015 সাল পর্যন্ত পুরো সরকারগুলোর বিবরণ দিতে যাই, সেটা তো সম্ভব নয় এই মুহূর্তে। আমি কিন্তু বলেছি যে তিনি যত খারাপ শাসকই হন, যত খারাপ রাজনীতিবিদই হন, বা তার যত অপরাধী থাকুক, এর মধ্য দিয়ে কিন্তু আমি রেকগনাইজ করছি যে অপরাধ, ভুল, বিচ্যুতি ছিল তাদের, তাই বলে আপনি তাকে নিশ্চিহ্ন করে দিতে পারেন। দেখুন, আমাদের চোখের সামনেই কিন্তু এই বেগম খালেদা জিয়ার সরকার সেই 94-95 সালে কি গো ধরেছিল, আমাদেরকে কি বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল। না, ঠিক আছে, আবার আমরা এটাও দেখেছি যে এই 2005-06 সালে এসে তার সরকার কি চেষ্টা করেনি যে রাষ্ট্রযন্ত্রকে ম্যানিপুলেট করে ক্ষমতায় থেকে যাওয়া মানে একটা সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে আবার ক্ষমতায় ফিরে আসা, এটা কিন্তু বেগম জিয়ার সরকার করেছিল। আমার যে দৃষ্টিভঙ্গিটা আলোচনার ক্ষেত্রে, সেটা হলো তার ঘটনাটা হচ্ছে অতীত, তিনি আগে চেষ্টা করেছিলেন, সেটার সমালোচনা আমরা সবসময় করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু এই মুহূর্তে যেটা ঘটমান বর্তমান, আমরা দেখতে পাচ্ছি যে আজকের বাংলাদেশে এমন এক মনস্টার সরকার, এমন এক দৈত্য বা দানব সরকার প্রতিষ্ঠিত হয়েছে যেটা অভূতপূর্ব, যেটা এর আগের 40 বছরে দেখা যায়নি। কেন অভূতপূর্ব বলছি? এই সরকার এখন, আগের সামরিক সরকারগুলো বা স্বৈরশাসকগুলো কিন্তু রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে চেষ্টা করেছে, কিন্তু এতটা সাস্টেইনেবল বা টেকসই পদ্ধতিতে করে না। আজকের সরকার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খুব কার্যকরভাবে বা সাকসেসফুলি অকুপাই করে নিয়েছে, দখল করে নিয়েছে। সিভিল প্রশাসন মানে রাষ্ট্রের সমস্ত মেকানিজম বা ইনস্ট্রুমেন্ট, আমি নাম ধরে বলছি না, সবগুলো দখল করে নিয়েছে। দখল করে নিয়ে এসে এখন বাকি সমস্ত রাজনৈতিক শক্তিকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আমি এখন ক্ষমতায় থেকে যাব, তুমি কিভাবে আমাকে সরাও বা ফেলে দাও, আমি দেখতে চাই। তো যেহেতু রাষ্ট্রের সমস্ত ইনস্ট্রুমেন্ট সে অকুপাই করে নিয়েছে, দৃশ্যত কোনো রাজনৈতিক বা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সরকারকে সরানো যাচ্ছে না বা যাবে না। সুতরাং এটা যদি কখনো এই সরকারকে আমরা সরতে দেখি, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি একটি অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সরবে। কোনো স্বাভাবিক বিদায় বা স্বাভাবিক পরিবর্তনের পথ এই সরকার খোলা রাখেনি, কনস্টিটিউশনালি, পলিটিক্যালি এবং ইনস্টিটিউশনালি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় শেষ। দুর্ভাগ্যজনকভাবে আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থা একটি চরম অস্বাভাবিক এবং বিকলাঙ্গ পরিস্থিতির দিকে দ্রুত গতিতে। একজন দর্শক টেলিফোন করেছিলেন ম্যানহাটন থেকে, তিনি বাকশাল নিয়ে প্রশ্ন তুলেছেন। বাকশাল কি ব্যাংক ডাকাতি করার জন্য একটি খুবই মন্তব্য করেছেন, এই বিষয়ে যদি আপনি দিতে চান। আর না হলে এখনো টেলিফোন আসছে। সম্মানিত দর্শকদেরকে খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা কোনো টেলিফোন নিতে পারবো না, আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জি, আপনি খুব সংক্ষেপে যারা বাকশাল করেছেন তারা জবাব দিবেন, আমি বাকশাল সমর্থন করিও না। তাহলে এই মুহূর্তে সংকটটা থেকে আমরা কিভাবে উত্তরণ হব, যদি আপনি একটু আমাদেরকে বলেন। ধরেন এই পর্যন্ত এইখানেও আমি বলবো যে শুধুমাত্র এক পক্ষকে এই অবস্থায় আসার জন্য শুধুমাত্র এক পক্ষকে দায়ী করা যাবে না। এই জন্য আমি বলছি যে তত্ত্বাবধায়ক সরকার একটা বিশেষ সময়ে এসেছিল, বিশেষ প্রয়োজন, এবং এই
বেগম জিয়া বা তার দল পরিষ্কারভাবে বহুবার বলেছে যে এই তত্ত্বাবধায়ক সরকার সকল সময়ের জন্য এটা প্রযোজ্য নয়, হবে না। এখন এসে আবার তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে বেগম জিয়া গেছেন। আমাকে যদি বলেন, আমি মানে ধরেন দেশে গণতন্ত্রের ওয়েল উইশার যদি আপনি হন, গণতন্ত্র আপনি চান, তাইলে আপনি সকল দলেরই ওয়েল উইশার। কিন্তু গণতন্ত্র চান সবার জন্য, সকল দলের জন্য সেটা ভালো হয়, আওয়ামী লীগ হোক বিএনপি হোক। এখানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে বলে আগে বললেন উনি, যে তত্ত্বাবধায়ক সরকারের যে বেগম জিয়াও চেয়েছিলেন ক্ষমতায় থেকে যেতে, এগুলা কিন্তু নির্বাচনী ব্যবস্থাটাকে ম্যানিপুলেট করতে চেয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার থাকার কারণেই বারবার নির্বাচনের আগে এইভাবে একটা গোলমাল হয়েছে। আচ্ছা, এখন আমার কাছে এই যে সরকারকে কোর্ট অবৈধ বলেছে, বলে আবার বলে এটাকে দুই টার্ম চলতে পারে, এইটা মানে আমি কোর্টের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলছি আর কি। এটা আপনি বুঝতে পারেন, এটাকে মানেটা আমি বুঝতে পারি। আর হচ্ছে যে এখানে যদি নির্বাচন কমিশন নির্বাচন করবে, যদি এই নির্বাচন কমিশনে না হয় তার বিরুদ্ধে মামলা করো, যাই করো করো, এটাকে ভাঙো, ভেঙে নতুন নির্বাচন কমিশন কিভাবে আসতে পারে সেই জায়গায় আসো এবং নির্বাচন কমিশনের হাতে নির্বাচনের সময় সমস্ত ক্ষমতা দিয়ে দাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরকার একটা সেকেন্ড, সরকারের ক্ষমতা নির্বাচনের ব্যাপারে জিরো করে দাও। সরকার শুধুমাত্র নির্বাচনের ব্যাপারে সরকার নির্বাচন কমিশনের আদেশ শুনবে এবং কাজ করবে, আর কিছু। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুবুর রব সাদি এবং জনাব মনির হায়দার, অসংখ্য ধন্যবাদ। জনাব মনির হায়দার বলছিলেন যেটি অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সরকারের হয়তো সরে যাওয়া কিংবা পরিবর্তন হতে পারে। স্বাভাবিক কোনো পথ তিনি আপাতত যে ব্যবস্থা চলছে তাতে তিনি দেখছেন না। ঠিক বিপরীতে একটি কথা বললেন মাহবুবুর রব সাদি। তিনি বললেন যে সরকারের মধ্য থেকেই এই প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হতে পারে, কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থাটি পরিচালিত হবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে, পুরো ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের কাছে। এরকম একটি নির্বাচন কমিশন কি বাংলাদেশে বিদ্যমান রয়েছে? এই প্রশ্ন রেখে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।